আজকের ভিডিও বিশেষভাবে তাদের জন্য যাদের বয়স হচ্ছে 23 থেকে 24 বছর অথবা তার নিচে, অথবা সেই প্যারেন্টদের জন্য যাদের সন্তানের বয়স 23 বা 24 বছর অথবা তার নিচে। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেন জিদের নিয়ে। তুমি কি জেন জি আর তোমার জন্ম 2000 থেকে 2014 এর মধ্যে? তাহলে এই ভিডিও বিশেষভাবে তোমারই জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেন জি নিয়ে। সঙ্গে আছে আমার জেন জি ভাই অলিউর রহমান। কি জেন জি নাকি তুমি? হ্যাঁ। আচ্ছা, প্রথমেই জেন জি কাদের বলে? জি জি, তোমার কাছ থেকে শুনছি আমরা। মানে এটা জেনারেশন জেড অ্যাকচুয়াল। তো জেনারেশনটাকে আমরা শর্টলি বলছি জেন, আর জেডটাকে জি বলছি, মানে জেনারেশন জেড। তো আমরা সকলেই জানি যে জেনারেশনকে কয়েক ক্যাটাগরিতে ভাগ করা হয়, তারই মধ্যে একটি হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। তো এটি নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো এবং তাদের সমস্যা আর সে সমস্যা থেকে উত্তরণের পথ কি হতে পারে সেগুলি নিয়ে আলোচনা হবে। একদম এক্স্যাক্টলি। জেন জিদের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি কিন্তু অনেক। আজকের ভিডিওতে আপনারা যারা পিতামাতা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু লেসন থাকবে। আর যারা আজকে জেন জি বিভিন্ন ধরনের ক্রাইসিসের মধ্যে তোমরা যাচ্ছ, সেটা তোমার পড়াশোনা হতে পারে, সেটা তোমার চাকরি হতে পারে, সেটা তোমার বিবাহ ইত্যাদি হতে পারে। তো সমস্ত কিছুরই আলোচনা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা করব এবং তার সমাধানও করব। প্রথম যে ক্রাইসিস জেন জিদের জন্য, তো সেটা তোমাকে কি মনে হয়? যেহেতু জেন জির পূর্বে আরো একটি জেনারেশন ছিল যারা সোশ্যাল প্ল্যাটফর্ম বা আধুনিক জগৎ এ সমস্ত কিছু দেখেনি, তো হঠাৎই এই পরিবর্তনটা যেহেতু ঘটছে, সেই পরিবর্তন আসার পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন তাদের কাছে, মানে যেটাকে বলে ডিজিটাল ওভারলোডিং। তো তাদের কাছে ইনফরমেশনের ছড়াছড়ি, তো সেই ইনফরমেশনের ছড়াছড়ির মাঝে সে বিচার করতে পারছে না যে কোনটা ভালো আর কোনটা মন্দ। আমরা বলতে পারি যে জেন জির যে সমস্যা তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে যে ডিজিটাল ওভারলোডিং। ডিজিটাল ওভারলোডিংটা আসলে কি সেটাকে আমি একটুখানি ডিটেইলে আলোচনা করব। তার আগে সেটা হচ্ছে যে জেন জি যদি আমরা এই কনটেক্সটের ভিত্তিতে দেখি, যে মানে আমেরিকান কনটেক্সটের ভিত্তিতে যদি জেন জি বলি, তাহলে তাদের ক্ষেত্রে 2000-এ জেন জির মানে এরাটা শুরু হচ্ছে, মানে আর্লি 2000। কিন্তু ইন্ডিয়ান কনটেক্সটে বিশেষভাবে বাঙালি তাদের ক্ষেত্রে জেন জির এরাটা অনেক পরে শুরু হবে। তার মানে আমরা বলে নিতে পারি 2010 প্রায়, মানে 8 বা 10 এই সময়টিতে জেন জিদের এরাটা শুরু হচ্ছে, যখন তারা ইনফরমেশনটাকে বা তথ্যের যে ওভারলোড সেটা তারা পেতে শুরু করছে। এবং বিশেষভাবে যখন রিলায়েন্স মানে 2016 বা 17-এর সময় যখন রিলায়েন্স জিওর যে মানে ইন্টারনেট 2 বছর যাবৎ ফ্রি করে দেওয়া হচ্ছে এবং সকলের হাতে হঠাৎ করে 3G থেকে 4G মোবাইলের শিফটিং, তারপরে সকলের হাতে মোবাইল এসে যাওয়া, তো এই জিনিসটার উপরে তাদের হঠাৎ করে একটা ডিজিটাল ওভারলোড, মানে ইনফরমেশনের ওভারলোড, তথ্যের ওভারলোড, যে ওভারলোডে তারা বিশাল এক ক্রাইসিসের মধ্যে চলে গেছে। তথ্য বলতে গেলে এখানে যখন আমরা বলবো, যখন তথ্যের কয়েকটি ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে যে এমন তথ্য যে তথ্য আসলে মিসলিডিং তথ্য, মিস ইনফরমেশন তথ্য। যেমন এখন আমরা দেখি যে ডিপ ফেক, মানে যেটা যে কোনো মানুষের চেহারাকে আপনি ক্লোন করে can be done in a way that none of those failures of the past would recur because just the physics of how it's built. This is deepfake example of what is possible with powerful computer and editing. It took around 72 hours to create this example from scratch using extremely powerful GPU. যে কোনো মানুষকে যে হাসছে তাকে আপনি কাঁদাতে পারেন, সে কাঁদছে তাকে হাসাতে পারেন, সে হয়তো সেই কথাটি বলেনি অথচ তার ভয়েসকে আপনি ক্লোন করে তার মতো করে চালাচ্ছেন, মানে এআই এর সময় ভয়েস ক্লোনিং ইত্যাদি। তো এটা হচ্ছে এক প্রকারের। এবং আর এক প্রকারের ওভারলোড সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভায়োলেন্স। যেমন আমরা বলতে পারি প্যালেস্টাইনের যে মানে এটা আর কি, যে তথ্যগুলো যে স্ট্রিমিংটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায়, সেখানে মিলেনিয়াল বা তার আগের আমরা বলতে পারি বুমার যে জেনারেশন, তাদেরকে যতটা এফেক্ট না করবে, বরং জেন জিদেরকে এটা হঠাৎ করে বিশাল মাপের একটা মানে এটা এফেক্ট করবে। কারণ তাদের মধ্যে কনসিয়াসনেস এখনো বিল্ড আপ হয়নি। সেই সময় যখন তারা পাচ্ছে ইনফরমেশনগুলি, কনসিয়াসনেস বিল্ড আপ হয়নি বলতে গেলে তারা এখনো সেই ম্যাচিউরিটি পর্যন্ত যায়নি যে হ্যাঁ এটা রিয়াক্ট কেমন হতে পারে। হঠাৎ করে দেখছে যে মানে গাজাবাসীদের উপরে সেখানে বোম্বিং হচ্ছে, রক্তাক্ত দেহ, ছিন্ন বিচ্ছিন্ন দেহ। ঠিক একইভাবে ভারতের কনটেক্সটে যদি আমরা দেখি, রায়ট দেখছে, একাধিক রায়ট, দিল্লি রায়ট ইত্যাদি, এবং সেগুলো সবই লাইভ।
হ্যাঁ, তো এই যে তথ্যের বিশাল একটা ওভারলোড এবং তার মধ্যে সব থেকে বড় যে একটা পলিটিক্যাল শিফটিং, যেমন সিএনআরসির যে তথ্যগুলো, সেখানে মিস ইনফরমেশন আসছে, সেখানে একটা নির্দিষ্ট কমিউনিটিকে মানে বিশেষভাবে মুসলিমদেরকে একটা ব্লেম করা হচ্ছে যে এদের দ্বারা কি বলে বিভিন্ন ধরনের খারাপ কাজ করা হচ্ছে, এবং সেই ইনফরমেশনগুলি জেনজিদেরকে ডাইজেস্ট করার জন্য, সেটিকে হজম করা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, এবং তারা পার্থক্য করতে পারছে না যে এই এত যে তথ্য আসছে তার মধ্যে সত্য কোনটি আর মিথ্যা কোনটি। এবং ইন্টারেস্টিংলি একটা কথা মনে পড়ে গেল, একজন অলিম্পিক চ্যাম্পিয়ন তিনি সম্ভবত প্রোটেস্ট করছিলেন, এবং সে প্রোটেস্ট করার সময় তাকে পুলিশ অ্যাটাক করে, ধরে নিয়ে যায় এবং পুলিশের গাড়িতে চাপায় তাকে। সে পুলিশের গাড়িতে চাপার পরে একটা সেলফি নেয়। তো সেলফিটাতে ছিল কি, ও দেখাতে চাইছিল যে আমাকে পুলিশ বিভিন্নভাবে অত্যাচার করেছে, এবং তার মুখটা বিভিন্ন জায়গাতে হালকা ফুলকা রক্ত লেগেছিল, এবং সে খুব স্যাড হয়ে, খুব দুঃখী হয়ে ফটো তুলেছিল। তো সেটা কোনো একজন পলিটিক্যাল নেতা সে কি করেছিল, এআই এর দ্বারাতে তার যে স্যাড মুখ নিয়ে সেলফি নিয়েছিল সেটাকে পরিবর্তন করে তার স্মাইলি ফেস করে দেয়, এবং সে টুইট করে যে দেখো যে প্রোটেস্ট করছিল সে প্রোটেস্টটা তার পুরোপুরি মিথ্যা ছিল, এটা পুলিশদের সাথে তার সেটেলমেন্ট ছিল, আর তার প্রমাণ হচ্ছে যে সে পুলিশ গাড়িতে ওঠার পরে হেসে হেসে সেলফি নিয়েছে। দুর্ভাগ্যবশত এ ধরনের মানে মিস ইনফরমেশনের ছড়াছড়ি বর্তমান সময়ে, এটা জেনজিরা রিয়ালাইজ করছে যে হ্যাঁ এটা ডিপ ফেক, এটা মিথ্যে, এটা রিয়ালাইজ করতে তাদের দেরি লাগছে। কিন্তু একজন মানুষের মধ্যে দ্বিমুখী যে চরিত্র যে হতে পারে, তাদের জন্য এটা বিশাল একটা মানে জটিল বিষয় যে কিভাবে একজন মানুষ সে মানে এইভাবে প্রোটেস্ট করছে অথচ তার মুখে হাসানো হচ্ছে কেন। তো এই জিনিসগুলো বিশেষভাবে তাদেরকে ইম্প্যাক্ট করছে, এবং এই ডিজিটাল ওভারলোডের ক্ষেত্রে এটা। তো এখানে আমরা যেটা বলতে পারি ইসলামিক কনটেক্সটে যদি আমরা দেখি সমাধান কি, সমাধান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সুবহানাল্লাহ। আমরা সৃষ্টিকর্তা যে জেনজিদের জন্য মানে একদম রেলেভেন্ট, হ্যাঁ মানে এটা প্রত্যেকটা প্রজন্মের জন্য যে রেলেভেন্ট, কোরআন যে রেলেভেন্ট এবং কোরআন যে সলিউশন দিতে পারে তার এটি পর্যন্ত প্রমাণ যে তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে সেটাকে তোমরা যাচাই বাছাই করে নাও। যদি এটা না করো তাহলে এমনটা হতে পারে যে তোমরা কোনো কমকে এমন কোনো কথা বলে দিবে অজ্ঞতাবশত, তার ফলে পরে তুমি আবার লজ্জিত হবে নিজের কাছে। এই আয়াতটা মানে এই সময়ে এত বেশি রেলেভেন্ট, হয়তো এর আগে এত বেশি রেলেভেন্ট ছিল না। মানে আপনার কাছে ইনফরমেশন টাক 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 হাজারটা নোটিফিকেশন চলে এলো, অ্যান্ড দেন আপনি একের পর এক ক্লিক করছেন, অ্যান্ড দেন আপনি দেখছেন যে কোন একজন অমুসলিম বা বর্তমান সময়ে হিন্দুর একজন মুসলিমকে মারছে, অ্যান্ড দেন আপনি সঙ্গে সঙ্গে একটা শেয়ার মেরে দিলেন। শেয়ার মারার পরে দেখা যাচ্ছে কয়েক হাজার ভিউ হয়ে গেল, কয়েক লক্ষ মানুষের কাছে সেটা পৌঁছে গেল, সেটা ভাইরাল একটা জায়গায় চলে গেল। তারপরে আপনি 2 দিন পরে রিয়ালাইজ করছেন, অথবা কোনোভাবে কোনো ফ্যাক্ট চেকার আপনাকে এসে সেটা ফ্যাক্টকে চেক করছে এবং বলছে যে এটা হচ্ছে একটা ডিপ ফেক বা এটা একটা মিথ্যা ভিডিও। এবং আরো একটা কথা বলি, আমার একজন পরিচিত আছেন, উনি কি করেছেন যে ওই একটা ভিডিও শেয়ার করেছেন মানে হলিউডের ফিল্মের একটি ক্লিপ। আর আমরা জানি যে হলিউড ফিল্ম বিভিন্ন ধরনের হয়ে থাকে, হরর মুভিজ হয়ে থাকে, বিভিন্ন মানুষ মারা হয়, কাটাকাটি হয়। তো হয়েছে কি, সেই বয়স্ক একজন ব্যক্তি তিনি কি করেছেন, ওই হলিউডের কোনো একটা ভিডিওর ক্লিপকে শেয়ার করেছেন এবং বলেছেন যে সুবহানাল্লাহ কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। তো যারা ইয়াং ছিল তারা তো বুঝে যাচ্ছে যে হ্যাঁ এটা তো হচ্ছে হলিউডের কোনো একটা ফিল্মের ক্লিপ। তো এই একই যেটা বলছিলেন যে পার্থক্য করতে পারছে না যে কোনটা ভালো কোনটা মন্দ, এই কথার ভিত্তিতে চলে আসে যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যারা ছাত্র, বিশেষ করে মানে RSS এর যারা সদস্য, তাদের কাছে এমন ইনফরমেশন আসে তাদের হোয়াটসঅ্যাপে, তাদের ফেসবুকে, তারা ভেবে নেয় হয়তো এটাই সত্য, এবং বিভিন্ন মিথ্যে কথাকে তাদের সামনে সত্য বলে ফুটিয়ে তোলা হয়, আবার তারা সেটা সত্য হিসেবে ধরেও নেয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে মিলেনিয়াল জেনারেশন এবং বুমার জেনারেশন যাদেরকে বলা হচ্ছে, যাদের জন্ম 1981 থেকে নিয়ে 2000-এর সময়, মিলেনিয়ালরা এবং বুমাররা তার আগের। তো এটা তাদের জন্য আরো বেশি জটিল, এটা তাদের জন্য আরো বেশি জটিল। মানে এরা তো মিথ্যা কথা বলতে শুনেনি, মানে এইভাবে মিথ্যা কথা যে একটা ভিডিও এলো, মানে ভিডিওকে তারা সত্য মনে করে। তোমার একটা গল্প শোনাচ্ছি এবং খুবই হাস্যকর গল্প, যে একজন মানুষ অমিতাভ বচ্চনের মুভি দেখতে গেছে, সিনেমা, অমিতাভ বচ্চনের মুভি দেখতে গেছে।
তারপরে সামনের রতে বসেছে। সেই সময় সিনেমাটা একটা বিশাল ব্যাপার, একটা ট্র্যাডিশন ছিল, মানে বলতে পারে যে 90s এর যারা কিড তাদের জন্য সিনেমাটা একটা আলাদা হিট করে, মানে এবং তখন তো এই ফোন আর ল্যাপটপ এরকম স্ক্রিন তাদের মাঝে ছিল না। সেই সময় এন্টারটেইনমেন্টের মাধ্যমে ছিল যে সপ্তাহে একটা দিন বা করে একটা সময় আমরা মুভি দেখতে যাবো, এবং সেই সময় স্টাররা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে আর কি, অমিতাভ বচ্চন এবং তারপরে শাহরুখ খান ইত্যাদি ইত্যাদি। তো তাদের অমিতাভ বচ্চন একজন মুভি দেখতে গেছে, তো কোনোদিন সে সিনেমা হলে যায়নি, ঠিক আছে, সিনেমা হলে কোনোদিন যায়নি। আর সিনেমা হলের যে স্ক্রিন, সিলভার স্ক্রিন, সেটা তো অনেক বড় হয়ে থাকে, সেটা আমরা বলতে পারি 20x30 সাইজের একটা বিশাল বড় মাপের একটা হতে পারে বা এর থেকে বড়। তো সামনের রথ এসে বসেছে, ঠিক আছে। তো হাতি তাড়া করেছে, মানে হাতি সিনেমার একটা সিনে হাতি এসেছে, তো হাতি যেমনই এসেছে ভাবছে হাতি বেরিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে সে ভয়ে বাইরে বেরিয়ে চলে এসেছে, ঠিক আছে, সিনেমা ছেড়ে চলে এসেছে। তো সিনেমা ছেড়ে বাইরে চলে আসার পরে সে বাইরে অপেক্ষা করছে যে হাতি কতক্ষণে যাবে, তারপর আমি সিনেমা দেখবো। তারপরে এবার বেল হয়েছে যখন, মানে হাফ টাইমে তখন ইন্টারভেল, লাইট জ্বলে গেছে, ভেতরে গিয়ে বসছেন, কিছুই হয় না, পুরো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, মানে সবাই বসে খাওয়া খাই করছে। আবার যখন লাইট শুরু হয়েছে তখন আবার মারামারি, গোলা বারুদ, আবার সে ভয়ে বাইরে বেরিয়ে চলে এসছে। অ্যান্ড দেন সে আবার লাইটের ভেতরে গেছে সব, তারপরে তো শেষ হয়ে গেল মুভি। তাকে জিজ্ঞেস কি মুভি দেখে এলি, কি দেখবো, কিছুই দেখিনি, শুধু সামনে একটা সাদা ছিল, তো সেখানে খালি লাইট জ্বলেছিল, আর একটা হাতে এসে তাড়া করছিল বলে ভয়ে পালিয়ে এসেছি। এটা কি বলতো, এটা হচ্ছে সেই মানুষটি এটি রিয়ালাইজ করছে না যে হাতিটা আসলে সত্য না, ওটা একটা পর্দার পেছনে কিছু একটা ঘটছে। তাও তো এটা ছিল 2D, যদি এখন 3D দেখতো সেই জেনারেশন, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ, তো আমরা বলতে পারি যে মিস ইনফরমেশন, এইটিকে এখন পার্থক্য করা এই আয়াতের মাধ্যমে যতটা রেলেভেন্ট হয়ে উঠেছে, এই আয়াতের মাধ্যমে যতটা এখন আমাদের বিচার করতে হবে, এবং জেনজিদের জন্য বিশেষভাবে, এবং তারপরে জেনারেশন যারা আসছে আলফা, তাদের জন্য যতটা এখন রেলেভেন্ট, এর আগে এত বেশি রেলেভেন্ট হয়নি। কারণ মিস ইনফরমেশন, কেউ একজন গ্রামের কেউ একজন মিস ইনফরমেশন দিল আপনাকে, একজন মানুষ দিল, আর এইখানে আপনার স্ক্রিনের সামনে আপনি যে মানে 50টা ইনফরমেশনের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার মানে কি বলে 49টা ইনফরমেশনই আপনার হচ্ছে মিথ্যে, মানে 100টার মধ্যে 99টা হচ্ছে মানে ভুল ইনফরমেশন। এবং ইন্টারেস্টিংলি আরেকটা কথা তোমাকে এখানে বলি আমি, যে সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিদম, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, আমাদের ইউটিউব ভিডিও বলতে পারি, ফেসবুক বলতে পারি, ইত্যাদি জায়গায় যে মিস ইনফরমেশন স্প্রেড আউট হয় বেশি মানে ভালো ইনফরমেশনের তুলনায়। মানে সত্য যে খবর সে তার থেকে বেশি যে মিথ্যে খবর সেগুলো বেশি প্রচার হয়, কারণ ওটা ইন্টারেস্টিং বেশি, আর ওর অ্যালগরিদম এমনভাবে সাজানো আছে যেখানে তোমার ক্লিক বেশি হবে, যেখানে রিয়াকশন বেশি হবে, সেইখানে সেটা বেশি, হ্যাঁ সেটা বেশি প্রমোট হবে, সেটা বেশি উপরের দিকে যাবে। এক সময়ে মুসলমানদের যারা শত্রু ছিল তারা ইসলামকে দুর্নাম করার জন্য বিভিন্ন তারা পথ ও পন্থা অবলম্বন করেছে, এবং একটি বই লিখেছে আলফা হাসালি আলফাউদ্দিন নবী। তো ওটা একটা ডিকশনারি কি, ডিকশনারিটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে শব্দগুলি বের হয়েছে তার ডিকশনারি। উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মানে পানি, তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে মা বা পানি শব্দটি কতবার বের হয়েছে আর কোন কোন জায়গাতে বলেছেন তার ডিকশনারি। প্রথমে লিখবে মা পানি, এবং লিখবে যে আবু দাউদে এত জায়গাতে আসছে এই পৃষ্ঠাতে, বুখারী এত জায়গাতে আসছে এই পৃষ্ঠাতে। জিহাদ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে জিহাদ কতবার এসছে, বুখারীতে এত জায়গাতে, মুসলিম এত জায়গাতে, নাসাই, আবু দাউদ, তিরমিজি অমুক জায়গাতে এই জায়গাতে এসেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যে শব্দ বের হয়েছে তার স্পেশাল ভাবে ডিকশনারি তৈরি হয়ে গেছে। সেটা তারা কেন করেছিল, সেটা করেছিল ইসলামকে দুর্নাম করার জন্য। এ সময় এসে তারা তো আরো বেশি ইসলামকে দুর্নাম করতে পারে। আরে নরেন্দ্র মোদীকে গান গাইয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, নরেন্দ্র মোদী হিরিয়ে গান গাইছে, মানে এটা যে জেনজি তাদের জন্য হয়তো এটা হাস্যকর বিষয়, তারা ফানি হিসেবে এটা নিচ্ছে, কিন্তু এটা আমরা যদি মিলেনিয়াল যারা আছে এবং তার আগের জেনারেশন যারা বোমার আমাদের আব্বারা, তো তাদের জন্য এটা কিন্তু অবাক ব্যাপার যে আসলে নরেন্দ্র মোদী গান গাইছে অরিজিৎ সিং এর মতো করে। এবং আপনি যেটা বললেন এরকম কিছু আমি সংস দেখেছি যার কমেন্টস পড়ে আমি আশ্চর্য হয়েছি। অনেক কেউ লিখেছে যে ওয়াজি মোদি, বিগ ফ্যান অফ মোদি, কেউ লিখেছে মোদি হয়তো অলরাউন্ডার, কেউ মানে ও আসলে বুঝতে পারছে না ওনারা যে এটা ফেক। তাহলে এ পর্যায়ে এসে আমরা বলতে পারি যে ইনফরমেশনের যেহেতু ছড়াছড়ি, তো ইনফরমেশনের সাথে মিস ইনফরমেশনও বহুত, তো ফিল্টার আউট করতে হবে একদম, এবং যাচাই বাছাই করতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো এইখানে গুরুত্বপূর্ণ যে আমরা কনক্লুশন এই বিষয়ের মানে এই পয়েন্টের উপর যেটা কনক্লুশন আমরা বলতে পারি সেটা হচ্ছে এই যে এনি ইনফরমেশন যেটা যতটাই রিয়েল হোক, সেটা জেনজির ক্ষেত্রেও, কারণ যত
এআই বা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ডেভেলপ হচ্ছে তত রিফাইন হচ্ছে। আজকে গেমের কথাই বলি আমরা, PS5 PS6 এবং এরপরে গেমিং ইন্ডাস্ট্রিতে যে বুমিং, মানে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি হচ্ছে গেমিং ইন্ডাস্ট্রি। এবং এটা রিয়ালাইজই করা যাবে না যে একটা গেমের যে ক্যারেক্টার সেটা এত বেশি রিয়ালিস্টিক, গেমের ক্যারেক্টার এত বেশি রিয়ালিস্টিক যে তুমি গেম না রিয়েল মানে পার্থক্য করা মুশকিল হয়ে যাচ্ছে। দেন টেকনোলজি ড্রাস্টিক্যালি চেঞ্জিং। সো এখানে আরো বেশি আমাদেরকে স্ক্রুটিনাইজ করতে হবে প্রত্যেকটা ইনফরমেশনকে, যে ইদারে ইনফরমেশনটা সত্য না মিথ্যা, এবং তারপরে শেয়ার মারতে হবে। কারণ আপনার একটা শেয়ারে হতে পারে আপনি এমন কোনো সম্প্রদায়কে বা এমন কোনো মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন যেটা ইররিভার্সিবল, মানে ফিরিয়ে আনা যাবে না, একদম। ও শেয়ার করে দিল, শেয়ারের পর হতেই থাকলো, একদম। এটা এমন না যে ঠিক আছে আমি ক্ষমা চাইলাম, তাহলে আপনি কার কাছে ক্ষমা চাইবেন? কতজনের কাছে ক্ষমা চাইবে? একদম। আমি একটা ফতোয়া দিয়ে দিলাম, ফতোয়াটা মিস ফতোয়া, আমি সোশ্যাল মিডিয়াটা ভুল বলে দিলাম, আমার এটা ভাইরাল চলে গেল, অথবা ভুল ফতোয়া আমি শেয়ার করে দিলাম, ভাইরাল চলে যাওয়ার পরে এন্ড দেন আমার রিয়ালাইজেশন হচ্ছে যে না আমি যে ভুলটা বলেছিলাম সেটা, তারপরে আমি যেটা বললাম ওটার মধ্যে তো আর লঙ্কা মরিচ নেই, একদম, ওটা তো আর ভাইরালে যাবে না, ওটা তো সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমে সাপোর্টই করবে না। দেখা যাচ্ছে আপনার কয়েক হাজার হয়তো মানুষ ভিউ করছে, তার আগেরটা গেছে কয়েক মিলিয়ন। তাহলে এখানে আরো বেশি স্ক্রুটানাইজ করতে হবে। এর সঙ্গে আরেকটি পয়েন্ট চলে আসে, সেটা হচ্ছে মেন্টাল হেলথ ক্রাইসিস, মানে মানসিক স্বাস্থ্য যেটা বলে। জি, মানসিক স্বাস্থ্য এটা কিন্তু সমুদ্রের মতো বড় সমস্যা এখন, বিশেষভাবে জেনজিদের জন্য। একদম ঠিক আছে, তুমি একজন জেনজি এবং তোমার মানে সমস্যাটা রিয়ালাইজ করবে হচ্ছে অন্য কেউ, মানে তুমি তোমার সমস্যা বুঝতে পারবে না। একদম, তোমার সমস্যার মধ্যে আছি আমি সমস্যার মধ্যে আছি কিনা আমি বুঝতে পারবো না। তো মেন্টাল হেলথের ক্ষেত্রে যে সমস্যাগুলি সেটা বিশেষভাবে মানে আরবান এবং রুরাল এরিয়ার মধ্যে আলাদা আলাদা থাকবে। মানে শহরে যারা মানুষ, শহরের যারা জেনজি, তারা এক প্রকারের, তাদের আলাদা মেন্টাল হেলথ থাকবে। ঠিক একইভাবে শহরে মানে গ্রামের মানুষ, গ্রামের জেনজি যারা, তাদের ক্ষেত্রে সেই ক্রাইসিসটা তুলনামূলকভাবে একটু কম হবে। মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা হয় না বলতে গেলেই চলে, এবং আমাদের ফিজিক্যাল হেলথের উপরে গুরুত্ব দেওয়া হয়। জ্বর হলো বিশেষ ওষুধ খেয়ে যাও, প্যারাসিটামল খেয়ে নাও, একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও, মাথায় ব্যথা একটা ওষুধ খেয়ে নাও, এই ব্যথা একটা ওষুধ খেয়ে নাও। এবং ফিজিক্যাল হেলথের জন্য রাস্তা গলি সব জায়গাতে একটা চিকিৎসা কেন্দ্র আমরা পাবো। মেন্টাল হেলথ এটাও যে একটা বিষয়, এটা যে মানুষ সমস্যায় পড়তে পারে, এই বিষয় নিয়ে আলোচনা হয় না বলতে গেলেই চলে। আমি খুবই মানে দুঃখের সঙ্গে একটা মানে তথ্য আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে যে যাদের বয়স 20 থেকে 26 বছর, মৃত্যুর সংখ্যা যদি আমরা দেখি, 20 থেকে 26 বছর যাদের মৃত্যু ঘটছে, তাদের মানে আত্মহত্যার হার অ্যাপ্রক্সিমেটলি 60%। মানে 100 জন যদি মানুষ মারা যায় যাদের বয়স হচ্ছে 19 থেকে নিয়ে 26 বছর, তার মধ্যে 60 থেকে 70টা ছেলে যুবক তারা মারা যাচ্ছে, নিজেকে নিঃশেষ করে ফেলছে, মানে আত্মহত্যা করছে। আল্লাহু আকবার, মানে নিজেকে শেষ করে ফেলছে। মানে এটা সমস্যা কি হতে, ফিজিক্যালি সে তো ফিট আছে কিন্তু মেন্টালি সে উইক। এখন আমার আব্বুকে অথবা আমার আগের প্রজন্মকে আমরা বোঝাতে পারবো না যে মেন্টাল হেলথ বলে কোনো জিনিস থাকতে পারে। ঠিক আছে, মেন্টাল হেলথ একটা নতুন জিনিস আমাদের, বিশেষভাবে আমরা যদি এই কনটেক্সটে দেখি, আমরা যে জায়গায় বাস করি, যে পরিবেশে আছি, সেই জায়গায়, সে ভারত পাকিস্তান বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে নতুনভাবে মানুষ বলছে হ্যাঁ মেন্টাল হেলথ বলে দেয়ার ইজ এ থিং, মেন্টাল হেলথ বলে একটা জিনিস আছে যেটা নিয়ে পড়াশোনা হয়, যেটা নিয়ে স্টাডি হয়, যেটা নিয়ে একটা মানে যেটা নিয়ে ভাবতে হবে আমাদের। একজন মানুষ সে সুস্থ আছে, সে খায়, সে ঘুমোয়, সে পড়াশোনা করে, সে সমস্ত কিছু করে, তারপরে সে ডিপ্রেসড, ফিল অ্যালোন, ফিল ফোমো, ফিল বিষণ্ণতায় ভুগছে, একাকিত্বে ভুগছে। তো এইটা যে একটা মেন্টাল হেলথ ক্রাইসিসের মধ্যে সবথেকে বেশি যারা এখন আক্রান্ত যে জেনারেশন, তারা হচ্ছে জেনজি। এবং মেন্টাল হেলথের কথা যখন এসেছে তখন সেখানে একটা ক্রাইসিস হচ্ছে যেটাকে বলা হয় ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। ফিয়ার অফ মিসিং আউট হচ্ছে, আমরা যদি কিছুদিন আগে দেখি তাহলে স্কুলে আমরা সেই এরা দেখেছি বিশেষভাবে, যেখানে স্কুলে বা আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম সেইখানে মোবাইল অ্যালাউ ছিল না। বাবা মায়েরা এখন পর্যন্ত আমাদের বলেন যে মোবাইল কেন ব্যবহার করছে, সবসময় মাথা গুজে বসে আছো, বলেন। কিন্তু মোবাইল যে এখন আমাদের এসেনশিয়াল পার্ট অফ লাইফ হয়ে গেছে, জীবনের অন্যতম একটি অংশ হয়ে গেছে, যেখানে আমার পড়াশোনা, আমার চাকরি, আমার ব্যবসা, আমার মানে এভরিথিং আমার হচ্ছে মোবাইলের মধ্যে। দেন আমার মোবাইলের মধ্যে যেহেতু সমস্ত কিছু, তাহলে এখান থেকে একটা খারাপ জিনিস বয়ে আনছে, সেটা হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। ফিয়ার অফ মিসিং আউট কি?
এটা এমন একটা ডিজিজ যে ডিজিজে ও মনে করছে যে আমার একটা নোটিফিকেশন এলো, হয়তো আমি মিস করে ফেলছি, কোনো একটা কিছু ছুটে গেল আমার থেকে, কোনো একটা কিছু ছুটে গেল, মনে হয় আমি কোনো একটা জিনিস মানে কোনো একটা আপডেট হয়তো মিস করে ফেললাম। তো বারবার ওই মোবাইলকে চেক করা ফিরে ফিরে, এবং এর জন্য এর সাইড এফেক্ট হচ্ছে যে কোনো জিনিসে সে মনোযোগ হতে পারবে না। তাহলে সালাত ও সিয়াম তো মনোযোগ হতে পারবে, নামাজ পড়ছে আর সে হয়তো ভাবছে যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কত ভিউ হলো, আর আমি একটা ফটো আপলোড করেছিলাম সেটা কত লাইকস এলো, অথবা তার পকেটে মোবাইল আছে নামাজ পড়তে পড়তে নোটিফিকেশনে একটা আওয়াজ এলো, টুন করে সাউন্ড এলো, নামাজের পুরো মনোযোগ সব শেষ, ডিটাচ হয়ে যাবে ও, এবং ও যাবে যে হ্যাঁ নোটিফিকেশনটা কিসের হতে পারে, আমার কোনো প্রিয় ব্যক্তি কিছু পাঠালো নাকি আরো অন্য কিছু। তাহলে এখানে যেটা সেটা হচ্ছে যে ফিয়ার অফ মিসিং আউট, মানে সবসময় ফিয়ার করে যে ফিয়ারটা আসলে কোনো রিয়ালিটি নেই। ও ভাবছে আমি পিছিয়ে পড়ছি, কিন্তু আদৌ না, পিছিয়ে পড়ার কোনো ব্যাপার না। যে সোশ্যাল মিডিয়ায় আমি একটা কিছু শেয়ার করেছি, সেটার কত লাইকস এলো, কমেন্টস এলো, সে নিজেকে জাজ করে, একটা মেয়ে অথবা ছেলে, সে নিজেকে জাজ করে আমার বন্ধুর বা আমার বান্ধবীর তার এই ফটোতে এত বেশি রিয়াকশন এসেছে, দ্যাট মিন সে আমার থেকে বেশি সুন্দর বা ভালো। হ্যাঁ, সুন্দর বা ভালো। আর আমার যেহেতু কোনো রিয়াকশন নেই, আমাকে যেহেতু কেউ অত বেশি রিয়াক্ট করছে না, এন্ড দেন মানুষ আমাকে পছন্দ করে, মানে এইটা সে জাজমেন্টের এমন একটা জায়গা পর্যন্ত এনেছে, মানে সোশ্যাল ভ্যালিডেশনের এমন একটা জায়গা পর্যন্ত সে এনেছে এইটাকে, যে আমার যেহেতু ফটোতে, আমার যেহেতু কোনো স্পেসিফিক কোনো কমেন্টে কোনো রিয়াকশন নেই, দ্যাট মিন আমার সোশ্যালি আমার কোনো জায়গা নেই। এই ক্রাইসিসের মধ্যে একটা জেনজি বর্তমান সময়ে ভুগছে, এবং এটা হচ্ছে একটা মেন্টাল ক্রাইসিস। এবং এই মেন্টাল ক্রাইসিসের মধ্যে এই যে আমরা যে মোবাইল টোবাইলগুলো ব্যবহার করি, খুবই গুরুত্বের সঙ্গে শুনবেন, কিন্তু মোবাইল টোবাইলে ব্যবহার করি, আমরা দেখি যে ফেস বিউটিফাই করা হচ্ছে, মানে চেহারাকে সুন্দর করে ফেলছে, আপনি যেমনই রং হোক লাগিয়ে সুন্দর করে ফেলছে। একদিকে পৃথিবীব্যাপী মানে রেসিজমের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যে না কোনো মানুষ অসুন্দর হতে পারে, মানে বর্ণবিদ্বেষ আমরা বলছি, যে কোনো মানুষ অসুন্দর হতে পারে না। যেমন একটা ক্যাম্পেইন চালানো হচ্ছে যে ইফ ইউ আর ব্ল্যাক then you are beautiful, it is your own identity। তুমি কালো যদি হও তাও তুমি সুন্দর, তুমি সাদা হও তাও সুন্দর, তোমার যেমনই চেহারা হোক, মানে এটা তোমাকে ডিফাইন করে না। অপরদিকে এই সমস্ত কোম্পানিগুলি আপনাকে সুন্দর দেখানোর জন্য আপনার চোখকে বিউটিফাই করাচ্ছে, আপনার চেহারাকে বিউটিফাই করাচ্ছে। তার মানে যারা এটাকে প্রমোট করছে যে অসুন্দর বলে কোনো জিনিস নেই পৃথিবীতে, আর আসলেই কিন্তু অসুন্দর বলে কোনো জিনিস নেই। এবং আমি ঠিক একদম খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে অসুন্দর বলে কোনো কিছু হয়, এবং একটি কোরআনের বিশেষ আয়াত আছে যে আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তমভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এবং আমি এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে ভাবনা চিন্তা করছিলাম যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিউটি, মানে সৌন্দর্যের আসলে কি বলে সংজ্ঞা কি। তো আমি এটা ভাবছিলাম বেশ কয়েকদিন ধরে, এবং আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে অ্যাকচুয়ালি সৌন্দর্যের কি বলে সংজ্ঞা কি হতে পারে। তো আমি দেখছি যে ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে সৌন্দর্যের সংজ্ঞা আলাদা, চায়নার দৃষ্টিকোণ থেকে সৌন্দর্যের সংজ্ঞা আলাদা, আমেরিকান দৃষ্টিকোণ থেকে সৌন্দর্যের সংজ্ঞা আলাদা। আমি যদি একজন ইন্ডিয়ান মানুষকে বলি যে সুন্দর কাকে বলে, তুমি একটা মানুষকে সুন্দর বলে কি কি দেখে, সর্ব যে নাকটা খাড়া হতে হবে, সাদা হতে হবে, এই হতে হবে, অমুক হতে হবে, ঠোঁটটা একটু পাতলা হতে হবে, অমুক অমুক, না পাতলা না, এখন মোটা হয়ে গেছে। আচ্ছা, তো কোনো একটা বলে দিবে। সেই এখানে যদি আমি একজন চায়নার ব্যক্তিকে গিয়ে বলি যে সুন্দর কি, তো কখনোই বলবো যে নাকটা লম্বা হতে, নাক মোচা হতে হবে। ঠিক আছে, আবার আফ্রিকা মহাদেশের কোনো ব্যক্তিকে যদি বলি সুন্দর কি, তো হোয়াইট মানুষকে পছন্দ করে না, বলবে যে পোল্ট্রি, তাই বলবে না। অবশ্য এই নর্মস চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই নর্মস কেন চেঞ্জ হচ্ছে? তারা সাদাকে, মানে সাদা চামড়ার মানুষরা যে কি পরিমাণ ড্যামেজ করেছে আমাদের মেন্টাল হেলথকে, যা আমরা বলে বোঝাতে পারবো না, যা হয়তো আপনারা অনেকে অনুভব করছেন। যে সাদা, যে ফেয়ার অ্যান্ড লাভলি, আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মাখবেন, এটা মেয়ে মাখবে। ফেয়ার অ্যান্ড লাভলি একটা কোম্পানি, অন্য যে কোনো কসমেটিক্স যে ব্র্যান্ড এখন বর্তমান সময়ে কসমেটিক্সের কথা যদি আমরা বলি, মেয়েদের ক্ষেত্রে যে লিপস্টিক বলি অথবা বিউটি পার্লারে গিয়ে নিজেকে বিউটিফাই করার যে ট্রেন্ডিং, এটা কসমেটিক্স ব্র্যান্ড আপনাকে ইনফিরিয়রিটি কমপ্লেক্স দিচ্ছে এই বলে যে তুমি কালো মানে তুমি কনফিডেন্ট না, তোমাকে সাদা হতে হবে, তাই তোমাকে বাট ইয়াতে কি বলে বাট বিউটি পার্লারে যেতে হবে। বিউটি পার্লারে গিয়ে তোমার আইব্রোজ কে পাতলা করতে হবে, তোমার ঠোঁটকে কালার করে লাল টুসটুসে করতে হবে, কালো করতে হবে। এন্ড দেন এইখানে এমন একটা ফোমো ক্রিয়েট করেছে এরা, একদিকে সোশ্যাল মিডিয়াতে ওটাকে এমনিতেই সে মেকআপ করে, এই ব্যাপারে একটা খুব সুন্দর একটা ইয়ে আছে তোমার, মানে জোক আছে। হ্যাঁ, তার সন্তানকে সে নিয়ে থাকে, দিনের বেলায় নিয়ে থাকে, সে তাকে দুধ পান করা ইত্যাদি। তো হঠাৎ একদিন রাত্রিবেলা ওর সন্তানের ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পরে সন্তান ভয় পেয়ে গেছে,
তো ভয়ঙ্কর ভাবে মানে সে আর মায়ের কাছে আসতেই চাই না। কেন আসতে চাই না? কারণ রাত্রিবেলায় ঘুম ভেঙেছে, তার মা এখন মেকআপহীন অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এই স্থান বিশেষে যেহেতু সৌন্দর্যের সংজ্ঞা পরিবর্তন হচ্ছে, তাহলে এমন একটা লাগবে, কিছু একটা উসুল বা একটা মূলনীতি লাগবে যার দ্বারা আমরা ডিফাইন করতে পারি যে হ্যাঁ এটা সুন্দর। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি যদি সেটি দেখি, সেটি হচ্ছে প্রত্যেক ব্যক্তি হচ্ছে সুন্দর, পার্থক্য হচ্ছে দৃষ্টিভঙ্গি। সেটা কিভাবে? এখানে একটা আয়াত তোমাকে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিনের একদম দ্ব্যর্থহীন ভাষা এবং রেলেভেন্ট, একদম 100% রেলেভেন্ট। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। হে মানব, তোমাদেরকে আমি একটি পিতা একটি মাতা থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি মারামারি করার জন্য না। জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। দেখো এখানে যে তুমি একটা মিষ্টির দোকানে গেলে, সবই সাদা মিষ্টি, তুমি সেই দোকানে মিষ্টি কিনবে না, কালো মিষ্টি, সাদা মিষ্টি, দেয়ার ইজ আ ভেরিয়েশন বিকজ অফ ইউর টেস্ট, বিকজ অ্যাকর্ডিং টু ইউর টেস্ট, তুমি কোনটা বেশি পছন্দ করো। তা আল্লাহর বলেন এই যে ভেরিয়েশন সৃষ্টি করেছেন, এটা মারামারির জন্য না, বরং একে অপরের সঙ্গে আমরা যাতে পরিচিত হতে পারি। এবং শেষে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই উত্তম যে আমার কাছে প্রিয়। হ্যাঁ, সর্বোত্তম সে যে আমার কাছে। একদম তাকওয়ার ভিত্তিতে, মানে আল্লাহ ভীরুতার ভিত্তিতে একজন মানুষ ভালো এবং মন্দ। জেনজির এদের ক্ষেত্রে এইটা যে ইউর ফেস ডাজন্ট ডিফাইন ইউ। হ্যাঁ, মানে তোমার ভয়েস, তোমার চেহারা, তোমার সৌন্দর্য ডিফাইন করে না। তোমার সোশ্যাল স্ট্যাটাস, মানে সামাজিকভাবে তুমি সামাজিক মাধ্যমে কোনো একটা তুমি জিনিস আপলোড করলে এন্ড দেন সেখানে রিয়াকশন নেই, ইট ডাজন্ট মিন দ্যাট যে মানুষ তোমাকে পছন্দ করে না। আর সঙ্গে সঙ্গে এটিও যে তুমি নিজেকে বিচার করো না যে তুমি সুন্দর না, অ্যাকচুয়ালি তুমি সুন্দর। ইয়েস, মানে মানুষ মানেই সুন্দর, একদম মানুষ সে এবং সে সুন্দর। কসমেটিক ইন্ডাস্ট্রি সে কি চাইবে যে সে যদি বলে দেয় সবাই সুন্দর, আমার কোনো কসমেটিক্স বিক্রির দরকার নেই, কসমেটিক্স বিক্রি হবে? হবে না, হবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে প্যাম্পাসের যে ছবিগুলো থাকে তাতে ফর্সা ছেলেই থাকবে। কেন থাকবে? কালো ছেলে ফেয়ার অ্যান্ড লাভলিতে ছবি দেখাচ্ছে কালো, পেছনে একজন, তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি 7 দিন মাখার পরে সে সাদা। হ্যাঁ, মানে এখানে বোঝাতে চাইছে সাদাটা বেশি ভালো, সাদা ভালো, একদম সাদাটা বেশি ভালো। তুমি এখানে দেখো যে ছাতা কোম্পানির ব্যবসা হচ্ছে বৃষ্টি, সে কি কখনো চাইবে যে বৃষ্টি হোক না হোক? সে যদি চাইবে যে বৃষ্টি হোক, বৃষ্টি হলে তোমার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে? এখন ডাক্তাররা যদি দোয়া করে সবসময়, শকুন সবসময় যেমন বদদোয়া করে যাতে প্রত্যেক গরু মরে, তেমনি যদি ডাক্তার দোয়া করে যে তোমাকে বড় বড় ব্যাধি হোক, অসুখ হোক, তাহলে সে ডাক্তার তো কখনো চাইবে না যে তুমি সুস্থ থাকো। অসুস্থ থাকবে তবে তো ব্যবসা চলবে তার। তাহলে একটা লবি, একটা পুরো ইন্ডাস্ট্রি, একটা কেন কয়েকটা হাজারো ইন্ডাস্ট্রি আছে যারা তোমাকে সবসময় ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগাচ্ছে, তোমাকে ফোমো দিচ্ছে, ফিয়ার অফ মিসিং আউট। এবং মেন্টাল হেলথের ক্ষেত্রে আরো অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে ওসিডি আছে, অটিজম আছে, এগুলো একাকিত্ব রয়েছে। হ্যাঁ, এগুলো সবই কিন্তু তাই এখানে আমরা মেন্টাল হেলথের ক্ষেত্রে এর সমাধানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে আয়াতটি হচ্ছে যে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। মানে মেন্টাল হেলথ ব্যাপারে স্পেসিফিক ভাবে আলোচনা হচ্ছে যে তোমাকে পৃথিবীতে তোমার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়, কিন্তু কোরআনে এসো তোমার আমি সুদূর বা অন্তরে যে ব্যাধি আছে সেটা নিরাময়। হ্যাঁ, যে এখন যুবকদের জেনজিদের তো কোরআন পড়া দূরের কথা, তারা মোবাইলে আব্দুর রহমান সুদাইসের, মুসলিমরা আব্দুর রহমান সুদাইসের শহদ সুরাইমের একটু তেলাওয়াত শুনে ফেললে ও ভাবছে যে হয়ে গেছে, আমার আর কিছু দরকার নেই। কোরআন ইটসেলফ যে একটা সলিউশন, কোরআন ইটসেলফ যে একটা মেন্টাল হেলথ ক্রাইসিসের একটা ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, লিমা ফিস সুদুর, স্পেসিফিকলি বলছেন তোমার হৃদয়ের রোগের নিরাময়। এই একাকিত্ব, লোনলিনেস, আবার বিষণ্ণতা, এগুলো সবকিছু কিন্তু এই অন্তরের সাথে সম্পৃক্ত। এবং আরো একটি আয়াত থেকে এমনই আছে যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা স্মরণ, জিকির আজকারী অন্তর প্রশান্তি এনে দিতে পারে। হুদাল লিন-নাস, হুদাম ওয়া শিফা, মানুষের জন্য হেদায়েত, হেদায়েত মানে পথ প্রদর্শক, স্পষ্ট একটা দিক নির্দেশনা। এন্ড দেন ওয়াহুদাম ওয়া শিফা, এবং তারপরে শিফা, তার মধ্যে আছে নিরাময়, আরোগ্যতা আছে। আরোগ্যতার মুফাসসিরিনে কিরামগণ অনেক রকমের মতামত পেশ করেছেন, কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে হৃদয়ের রোগ। হৃদয়ের রোগের মধ্যে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ, যে আপনি নিজেকে অসুন্দর মনে করছেন, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছেন, আরো অন্যান্য যে সমস্যাগুলি। তাহলে মেন্টাল হেলথের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে আমরা যে জিনিসগুলো দেখছি বেশিরভাগই মেকি, মোবাইলে যে বিউটিফায়ার অপশনগুলি আছে, আমরা প্রত্যেকটি মানুষ
ইউনিক নিজের জায়গায়, এবং সেই মানুষটা সব থেকে ভালো যে আল্লাহর কাছে ভালো। আমাদেরকে প্রথমত চেষ্টা করতে হবে আল্লাহর কাছে ভালো হওয়া। তাহলে এখানে এই সিকনেস থেকে বেরিয়ে আসার এটাই মাধ্যম যে কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। আচ্ছা, একই সঙ্গে জেনজিরা, মানে আমরা জেনজিদের সমস্যা নিয়ে আলোচনা করছি, এবং এই জেনজিরাই কিন্তু সব থেকে বেশি ভুক্তভোগী। আমার আব্বাকে যদি মেন্টাল হেলথের কথা, আমি যেমনটি বলছিলাম যে আব্বাকে যদি মেন্টাল হেলথের কথা বলি, আবার মেন্টাল হেলথ আবার কি, আরে যাও বাইরে খেলো, ঘুরে বেড়াও, মন খারাপ, এরাবো অসুখ, ওটা মানে কি অসুখ নাকি? আব্বাকে আমি বুঝাতে পারা যাবে না। কিন্তু জেনজিকে বলেন যে এর যখন মন খারাপ হয়, আগে কি হতো, মানে আমি যদি দেখি ধরে নিন জেনজির পূর্বে জেনারেশন, মানে কি জেনারেশন, মিলেনিয়াল এবং বুমার জেনারেশন যারা, তো তাদেরকে যদি জিজ্ঞাসা করে তাদের মন খারাপ হলে কি হতো, তারা সমুদ্র পাড়ে যাবে, পাহাড় দেখবে, সমুদ্র দেখবে, মানে সেখানে তাদের প্রকৃতির সাথে এক প্রকার সম্পর্ক স্থাপন হবে। আর তার জন্য দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর সহ কাজী নজরুল ইসলাম এদের কবিতা যখন দেখবো, তো সে যখন তার প্রিয়তমাকে মিস করছে বা তাকে স্মরণ করছে, তখন কবিতা কিসের সাথে তুলনা করছে পাহাড়, বাতাস, নদী, নালা, সে নদীর পাশে বসে আছে, নদীতে পা দিয়ে আছে, প্রকৃতিকে অনুভব করছে, হাওয়া, এগুলো অনুভব। কিন্তু এখনকার জেনারেশন যদি মন খারাপ কি করে বলেন তো? স্যাড সং শুনবেও, অথবা ফেসবুক স্ক্রলিং করবে, একটা নেটফ্লিক্সের সিরিজ, ওয়েব সিরিজ দেখে, হয়তো এটা ওয়েব সিরিজের লেন্থ কত, একটা ওয়েব সিরিজের লেন্থ 8 ঘন্টা 10 ঘন্টা, 3টা এপিসোডে আপলোড হয়েছে, 4টা এপিসোডে আপলোড হয়েছে। একজন জেনজি বলছে যে আমি একই সঙ্গে সমস্ত এপিসোড শেষ করে ফেলেছি। তার মানে ও অলমোস্ট 24 আওয়ার্স অথবা 48 আওয়ার্স লাগাতার স্ক্রিন টাইম তার, দেন তার সোশ্যাল ইন্টারাকশনের জায়গাটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ তাআলা যে সৃষ্টি, এই সৃষ্টি যে তাকে মোটিভেট করতে পারে বা অনুপ্রেরণা দিতে পারে সেটা সে জানে না, সে অনুভব করতে পারে না যে পাহাড় এত সুন্দর, নদী নালা এত সুন্দর। রবি ঠাকুরের একটি কবিতার লাইন, বহু দেশ ঘুরে, বহু পথ ঘুরে, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখিতে গিয়াছি পর্বতমালা, শুধু দেখা হয় নাই ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর 1 ফোঁটা শেষের বিন্দু। একটা ধানের শীষের উপর 1 ফোঁটা শেষের বিন্দুর যে সৌন্দর্য জেনজিরা রিয়ালাইজ করতে পারবে না একদম। তো আমরা রিয়ালাইজেশন জায়গা কি, যে হ্যাঁ দেয়ার ইজ আ রিয়েল ওয়ার্ল্ড বিসাইড ইউর মোবাইল, বিসাইড ইউর স্ক্রিন, বিসাইড ইউর ল্যাপটপস আর বিসাইড ইউর গ্যাজেট। ও মোটিভেশন নিতে হলেও ফোনের মাধ্যমে কোনো মোটিভেশনাল স্পিকার ভিডিও শুনবে বা রিলস দেখবে, ওর মাধ্যমে সে মোটিভেশন চাইছে। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিতেই যে মোটিভেশন লুকিয়ে আছে, অনুপ্রেরণা লুকিয়ে আছে, সেটা সে জানে না। একদম একদম। একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু, এই যে শিশির বিন্দু, তাতে কত কিছু আছে, ওইটা নিয়ে ভাবনা, কল্পনা, জল্পনা করে তো অনেক কিছু পাবে সে। সূর্যের রিফ্লেকশনে সেই ধানের শীষের উপরে সেই বিন্দুটা, শিশির বিন্দুটা কি পরিমাণ মানে ডায়মন্ডের মতো ওটা রিফ্লেক্ট করে। আচ্ছা, ওই সৌন্দর্যটা আমি তো এখানে বলে আপনার বোঝাতে পারবো না, জেনজিকে তো বলে বোঝাতে পারা যাবে না। তাকে যেতে হবে, খালি পায়ে হাঁটতে হবে, সকালে বেরোতে হবে, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে হবে, রিয়েল ওয়ার্ল্ডে রিয়েল মানুষের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করতে হবে। এবং একই সঙ্গে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের এমন একটা জায়গায় মানুষকে এনগেজ করা হচ্ছে, সেখানে ভিশন প্রো এখন বর্তমান সময়ে ট্রেন্ডিং একটা টপিক, অ্যাপল ভিশন প্রো। তার মানে আমাকে স্ক্রিন থেকে বের হতেই দেওয়া হবে না। দেখুন, ও মানে সমুদ্র ফিল করতে চাইছে, পাহাড় দেখতে চাইছে, তো তুমি যে অ্যাপল ভিশন প্রো লাগাও, তুমি একদম 3D তে দেখবে, পুরোপুরি একদম রিয়াল মনে হবে। এক সময় মানুষ, আজ থেকে 10 বছর আগে যদি কোনো মানুষ মোবাইলে এভাবে হাতে নিয়ে হাঁটাহাঁটি করতো, তাহলে তাকে আমরা বলতাম যে সবসময় মোবাইলের নিচে গুজে আছে, ওর মানে ওটা হয় উচিত, সে পড়ে গেছে, তো অনেক মানুষ অ্যাপ্রিশিয়েট করতো, ঠিক আছে ভালো হয়েছে। আমার মা বাবারাও ঠিক এটা মানে পছন্দ করতেন না। কিন্তু এখন কেউ যদি মোবাইল এভাবে নিয়ে মাথা নিচু করে হাঁটে, এটা এখন পুরো একটা নর্মালাইজ ব্যাপার, এটাকে কেউ খারাপ ভাবে দেখে না। বাসের মধ্যে আমি সফর করছি 3 ঘন্টা 4 ঘন্টা, এখানে আমার সমস্ত সময় হচ্ছে আমার নিচের দিকে মোবাইল। আজকে বড় বড় ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে কখনো সেলফি নিতে গিয়ে একজন ছেলে সে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, উলঙ্গ হয়ে রিল, এটা তো আলাদা একটা বিশাল বড় একটা টপিক। এই যে ব্যাপারগুলো, এই যে স্ক্রিনের বাইরে একটা জগৎ আছে, সেটা হচ্ছে রিয়ালাইজ করছে না। এবং তারপরে এর উপরে আরেকটা জিনিস হচ্ছে ভিশন প্রো। তার মানে আপনাকে স্ক্রিন পুরো চোখেই লাগিয়ে দিয়ে আপনি নিজের মতো একটা হলো ওয়ার্ল্ড তৈরি করবেন, মানে একটা এমন ওয়ার্ল্ড যে তার কোনো রিয়ালিটি কোনো সম্পর্কই নেই না। আপনি চন্দ্রে যাচ্ছেন, সেইখানে গিয়ে আপনি সেইখানে ঘর তৈরি করছেন, এন্ড দেন পুরো একটা ফেক ওয়ার্ল্ড যেখানে রেসপন্সিবিলিটি নেই, যেখানে বাপ মায়ের সঙ্গে দেখাশোনা নেই, যেখানে রাজপথে একটা মানুষকে মারা হচ্ছে পিটিয়ে, সেই ভিডিওটাকে ছবি তোলার জন্য জেনজিরা যেভাবে মোবাইল, আগে কোন একজন মানুষ পড়ে আছে রাস্তায়, তুমি দেখো প্যাথেটিক একটা ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়েছে একজন মানুষ রাস্তায়, রক্তাক্ত একজন মানুষ, রক্ত বেরিয়ে আসছে, সে মারা যাবে একটু পরে, তো তাকে বাঁচানোর আগে
প্রথমে মোবাইল বের করে তার চরম মুহূর্তের ছবি তোলার জন্য ব্যস্ত। ঠিক একইভাবে আমি একদিন ট্রেনে সফর করছিলাম, ট্রাভেল করছিলাম, আমি পাশের সিটে বসে আছি, আর একজন প্রেগনেন্ট মহিলা ট্রেনে উঠেছেন এবং তার পাশে একজন একদম ইয়াং ছেলে বসে আছে, জেনজি। আচ্ছা, কোনো দিক থেকে আমরাও হয়তো এই রোগে আক্রান্ত। তো কানে হেডফোন লাগিয়ে আছে এন্ড মোবাইল দেখছে, আর একজন গর্ভবতী মহিলা তার পাশে দাঁড়িয়ে আছেন। ট্রেনে অত্যন্ত বেশি ভিড়, তো আমি যে সিট দেবো তো সেই পরিস্থিতি নেই, কারণ আমি সিঙ্গেল সিটে বসে আছি আর এদিকে পুরোটা ভিড়। দিয়ে আমি এই সাইডে একটুখানি জায়গা ছিল, হাত ভরে ওকে একটু নক করলাম, বলছি তোমার পাশে যে বসতে দাও। আমার দিকে তাকালো একটু, কেমন হবে, দিয়ে আবার সে মোবাইল দেখতে লাগলো। তো আমি কি করবো, আমি শেষে উঠে গেলাম এবং মেয়েটিকে ডেকে আমার সিটে বসতে দিলাম। তো এই ব্যাপার হচ্ছে যে ও রিয়ালিটি বা রিয়াল জগৎ দেখতে চাইছে না, ও রিলসের মধ্যে মানে মগ্ন হয়ে আছে। জেনজিদের যে মানে কোনো জিনিসের প্রতি কনসেন্ট্রেশন, তার মানে সময় নেমে এসেছে 30 সেকেন্ডের নিচে। তারপরে কোনো জিনিসকে কনসেন্ট্রেশন করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। কোনো জিনিসের প্রতি সেটাকে ধৈর্যের সঙ্গে করার ধৈর্য হারিয়ে ফেলেছে। এক কথায় একটা আর্টিকেল পড়ছিলাম, এটা ছিল একটা রিসার্চের উপরে, যে তাদের স্টারফিশের মানে অ্যাটেনশন স্প্যাম সব থেকে কম, ঠিক আছে, মানে তারা কোনো জিনিসকে অ্যাটেনশন দিতে পারে না। তো তার স্টারফিশের থেকেও নেমে এসেছে একজন জেনজি বা একজন মানুষের কোনো জিনিসের প্রতি কনসেন্ট্রেশন করা। কোনো ক্রিয়েটিভ কাজ করার জন্য আমাকে মনোযোগী হতে হবে। আমি ব্যবসা বলি, আমি ফ্যামিলি বলি, আমি বিজনেস বলি, যে কোনো জায়গায়। সো আমরা এই পয়েন্টের কনক্লুশনে এটা বলতে পারি যে হ্যাঁ, এটা একটা সমস্যা, মেন্টাল হেলথ একটা সমস্যা, এবং এই সমস্যার পেছনে সবথেকে বেশি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করে দায়ী, সেটা হচ্ছে অবশ্যই টেকনোলজি, সেটা অবশ্যই মোবাইল ফোন বা অন্যান্য যে টেকনোলজিক্যাল জিনিস। এবং সেখান থেকে বেরিয়ে আসার মাধ্যমে হচ্ছে আল্লাহর জিকির আজকার এবং রিয়াল ওয়ার্ল্ডে রিয়াল মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ। এরই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল ক্রাইসিসে ভুগছে জেনজিরা। কেবলই তারা এখন মানে ফ্যামিলি লাইফে মুভ অন করছে, যাদের বয়স 23-24 বছর, 19-20 যারা আগামীতে প্ল্যান করছে যে আগামীতে গিয়ে আমি কি করব। যেভাবে মার্কেট স্যাচুরেট হচ্ছে, মানে যেভাবে মানে আনস্টেবল আমাদের মার্কেট, এবং আমাদের পড়াশোনার যে লেভেল, সেই পড়াশোনার লেভেলে এটাকে তারা ঠিকঠাক মানে রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে, মানে ইন্ডিয়ান কনটেক্সে রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে, ইন্ডিয়া বাংলাদেশের কনটেক্সে যদি আমরা দেখি, তো রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে ঠিকঠাক করতে পারছে, ব্যালেন্স করতে পারছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ও পড়াশোনা করছে হচ্ছে মানে মান্ধাত্তা আমলের সিলেবাস, মানে পুরনো সিলেবাস। সময় যেহেতু জেন জি এরা, মানে আমরা যেহেতু জেন জি, আর সময় যেহেতু পরিবর্তন হয়ে গেছে, মানুষ যেহেতু এখন উন্নতির শিখরে চলে গেছে, তো আমাকেও আমার সিলেবাসটা হতে হবে সময় সাপেক্ষ হতে হবে। কিন্তু আমার সিলেবাস যেটি হচ্ছে সেটি হচ্ছে পুরনো, আর তার জন্য সময়ের সাথে আমি খাপ খাওয়াতে পারছি না। যেহেতু খাওয়াতে পারছে না রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে, সে যখন বাস্তব জীবনে, কর্মজীবনে যখন সে নিচে নেমে আসছে, তখন সে রিয়ালাইজ করছে যে বিশাল মাপের একটা গ্যাপ, যেখানে এআই, যেখানে ভিশন প্রোর আমরা কথা বলছি, যেখানে উন্নত মানের টেকনোলজির কথা বলছি, আর সেখানে সে এখনো পড়ে আছে হচ্ছে সে অ্যানালগ, সে এখনো পড়ে আছে সেই অ্যানালগ সমস্ত বিষয়ের উপরে, মানে বুমার অথবা মিলেনিয়াল, মানে যে এরা সেই। এবং চাকরি ইন্টারভিউ যখন প্রথম যাই কোনো জেনজি, বা এখনকার সময় আমাদের ইন্ডিয়ান কনটেক্সে বলছি, চাকরিতে প্রথমে যাই, ওকে তো কম্পিউটার শেখানো হয়নি আমাদের। এতে কম্পিউটার যদিও থাকে, ক্লাস হয় না অতটা, সরকারি স্কুলগুলো বিশেষ করে। তো প্রথম যদি কোনো বেসরকারি স্কুলে বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে ও চাকরির জন্য অ্যাপ্লাই করে, তো প্রথম প্রশ্নগুলির মধ্যে একটি প্রশ্ন হয় যে কম্পিউটার জানো কিনা, তুই মাইক্রোসফট অফিস, এক্সেল এসবের কাজ জানো কিনা। তাকে এই শিক্ষাগুলি দেওয়া হয়নি, তো সে এখন তার উপযোগী না। মাইক্রোসফট এক্সেল এবং এইগুলি সে বলছে যে আমি এআই দিয়ে করিয়ে নেবো, কিন্তু এআইটা কি আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড? নেই। আজকে এআই শুরু হওয়া অলমোস্ট 2023-24, মানে এআই টেক্সট ওপেন এআই এর কথা বলছি, 2 বছর অলরেডি হয়ে গেল। এবং সেখানে যে আমাদের মেইন স্ট্রিম এডুকেশন, সেটা ইউনিভার্সিটি বলি, কলেজ বলি বা স্কুল বলি, সেখানে এখনো মানে মেইন স্ট্রিম এডুকেশন এখন সেটা ইনক্লুড হয়নি। কেউ ইন্ডিভিজুয়ালি করাচ্ছে, কোনো স্কুলে করাচ্ছে, কোডিং করাচ্ছে, সেটা আলাদাভাবে। এবং সমসাময়িক সিলেবাস না, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ, ইকোনমিক ক্রাইসিস এটা হচ্ছে তার অন্যতম একটি কারণ। এবং এখানে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে তাদেরকে মানে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার জন্য রিয়েল ওয়ার্ল্ডের স্কিল শিখতে হবে। সেই স্কিল অবশ্যই রিলস স্ক্রলিং এর মাধ্যমে হবে না, নেটফ্লিক্স এর মাধ্যমে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে
শিক্ষা দেওয়া হয় আমাদের সিলেবাস থেকে, সেখানে স্কিল থাকে না। মানে কোনো একটা স্কিল শিখবে যার দ্বারা পরে সে কর্মসংস্থান খুঁজে পেতে পারে, এমন কোনো স্কিল শেখা হয় না। সেই স্কিল বিভিন্ন কিছু হতে পারে, কোডিং হতে পারে, সেই কম্পোজিং হতে পারে, সেই স্কুল হাতের আরো কোনো কাজ হতে পারে। তো সেই স্কিল তার কাছে না থাকার ফলে এই আমরা যেটা বলছিলাম ইকোনমিক ক্রাইসিসটা আসছে। এডুকেশন একটা জিনিস যে আমাকে ভাষা শিখতে হবে, আমাকে মেইন স্ট্রিম এডুকেশন সেখানে মানুষের সঙ্গে পরিচিতি আমার তৈরি হবে, অ্যান্ড দেন আমি রিয়াল ওয়ার্ল্ডে যে এটাকে ইমপ্লিমেন্ট করব তার জন্য যে আমাকে টেকের নলেজ থাকতে হবে, যে জিনিসগুলো আমার থাকতে হবে, সেটা এখনো পর্যন্ত নেই। এখনো বহু এমন ইনস্টিটিউট আছে সেখানে এখনো পর্যন্ত মানে কম্পিউটারের যথাযথ মানে এখনো দেখবা যে উইন্ডোজ 98 চলছে, এক্সপি ব্যবহার করা হয়। স্কুলগুলো যে কম্পিউটারগুলো থাকে ক্লাস তো হয় না, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে ক্লাসগুলো হয় আমি দেখেছি উইন্ডোজ এক্সপি আছে, এক্সপি ব্যবহার করা হচ্ছে। লাস্টলি আমরা যেটা বলতে পারি, লাস্টলি তারা মানে ফ্যামিলি বন্ডিং কে ডিক্লাইন করছে, পারিবারিক সম্পর্ক বিনষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পারিবারিক সম্পর্ক বলতে বাবা মার যে সম্মান, যে মর্যাদা, ভাই বোনের সম্পর্ক, বন্ধু বান্ধবের সঙ্গে সে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং পাশ্চাত্য সভ্যতা কিন্তু এটিকে বিশেষভাবে নষ্ট করছে এবং এটিকে প্রমোট করছে। এর জন্য হোমোসেক্সুয়ালিটি বা এই ধরনের নোংরা জিনিসকে মডিফিকেশন করে বাজারজাত করা হচ্ছে, গ্লোরিফাই করা হচ্ছে, দেখানো হচ্ছে খুব ভালো। তো এখানে একটা জিনিস হচ্ছে যে যখন আমরা ফ্যামিলি বন্ডিং এর কথা বলি, সেখানে পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ যারা তারা হচ্ছেন আব্বা এবং মা, মানে পিতামাতা। তো এই জায়গাটি বিশেষভাবে ডিক্লাইনিং। আজকে একজন বাবা এবং মা চরমভাবে বীতশ্রদ্ধ, চরমভাবে তারা কষ্টের মধ্যে আছে যে আমার 23 বছর এবং 24 বছরের একজন ছেলে এত বেশি রিয়াক্ট কেন করে, এত বেশি ওভার রিয়াক্টেড কেন। তখন তিনি বলেন যে এই আমরা যখন ছিলাম তখন আমার আব্বা যা বলতো আমরা তাই শুনতাম। তো তাদের জেনারেশনের সঙ্গে এ করালে হবে না, তার জন্য অনেক কটা ফ্যাক্টর আছে। আমরা হয়তো ডিটেলসে সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করতে পারবো না। যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা যায় কি যায় না। আমরা এক্সপার্ট না, কিন্তু হ্যাঁ আমরা রিয়ালাইজ করছি, আমরা বুঝতে পারছি যে হ্যাঁ দেয়ার ইজ এ ক্রাইসিস, এবং আমরা যারা আগামীতে ফিউচার প্যারেন্ট হতে চলেছি তাদের জন্য এগুলো ক্রাইসিস। বিবাহ শাদীর ক্ষেত্রেও তাদের অনীহা, স্ক্রিন টাইম বেশি যদি হয়ে যায়, তাদের এনগেজমেন্ট যদি ওয়েব সিরিজে হয়, তারা যদি ফোমোতে ভোগে, ফিয়ার অফ মিসিং আউটে ভোগে, তারা যদি নিজের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে ভোগে, দেন তারা কিভাবে একটা স্টেবল ফ্যামিলি ম্যান বা স্টেবল একজন ছেলে হতে পারবে। এবং সে তার পিতা মাতার বাইরে তাদের সম্পর্ক জানে না, এবং তার খালা আছে, তার ফুফি আছে, তার বোন আছে, তার বোনের ছেলে আছে, মামা ভাগ্নে, অনেক কিছু সম্পর্ক আছে। সে সম্পর্ক তাদের সাথে মানে অত ভালো সম্পর্ক নেই। সে এটা মনে করে নিয়েছে যে তাদের সঙ্গে যাওয়ার থেকে আমার একটা ওয়েব সিরিজ দেখা অনেক ভালো। আরে ঠিক আছে, কোথায় যাবি? আগে মানুষ ফুটবল ক্রিকেট খেলার জন্য বাইরে আসার জন্য একজন আরেকজনকে ডেকে আমরা বেড়াতাম, চলো খেলি গা, বিকেল বেলায় আলাদা একটা পরিবেশ মনে হতো। এখন ফিল্ড এবং গ্রাউন্ডে আমরা দেখেছি সেখানে বসে বসে বাচ্চারা পাবজি খেলছে। একদম আমার গ্রামে একটা ফিল্ড আছে, বড় ফিল্ড আর খুব সুন্দর। আমি মাগরিব পরে যাই, সেখানে দেখি সব ছেলে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে। কোনো বন্ধু যদি ডাকা হয় চলো একটু ফিল্ডে খেলে আসি, তো ওরা তার থেকে বলো আমি ফ্রি ফায়ার খেলবো। অন্ধকারে বসে, কোনো আলো নেই, কিচ্ছু নেই, ওইখানে বসে 4-5 যুবক বা তার বয়সী কম, যাদের বয়স 2010-এর পর মোটামুটি কাছাকাছি জন্ম, বা 11, 12, 13 এরকম, যাদের বয়স এখন 15, 16, 14, 15 অথবা 18, 20 এরকম বয়সের ছেলেরা ঘন্টার পর ঘন্টা তারা বসে বসে অন্ধকারে বসে বসে দিনের পর দিন তারা সময় অতিবাহিত করছে। পিতামাতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা ওভার রিয়াক্টেড, অনেক সমস্যা। এবং ধরে নিন কোনো এক জেনজি, সে ঘরে বসে মোবাইল দেখছে, তার কোনো এক আত্মীয় এসেছে, তার বাবা ডাকছে যে এসো বাইরে এসো, তোমার খালা এসেছে, তোমার মামি এসেছে, বা তোমার কোনো এক আত্মীয় সে দেখা করতে এসো, কিন্তু সে ছেলে সেই ঘরের মধ্যেই ঢুকে আছে, সে ফোন ইউজ করছে, মোবাইল ইউজ করছে, গুরুত্ব দিচ্ছে না একদম। পিতামাতা জানে এই গুরুত্বটি, তার জন্য তাকে জোর করে ডেকে নিয়ে আসা, যে কথা বলো, যার সাথে বলো আবার আসবেন, এগুলো শেখাতে হয়। সালাম দাও, আসসালামু আলাইকুম বলো, বলতে হয় এটা। তো এটা জেনজিদের একটা ক্রাইসিস। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং এটি প্রত্যেকটি আয়াত যেগুলি আমরা বললাম সেটি একদমই এই সময়ের জন্য মনে হচ্ছে যেন 100% রেলেভেন্ট, যে আল্লাহর
ইবাদতের পরে সবথেকে গুরুত্ব তোমরা দাও তোমার পিতামাতার প্রতি, তাদের প্রতি ইহসান করো। ইহসান করা, এবং এখানে বিশেষভাবে পিতামাতার কথা উল্লেখ করা হয়েছে। সেই পিতামাতার সাথে আরো যে আত্মীয় সম্পর্ক আছে সেগুলি কিন্তু বজায় রাখতে হবে, এবং এটিকে ফরদ বলা হয়ে থাকে। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা একটি কাবিরা গুনাহ। ইন্নাল্লাহ আতা বিকুল্লি হাক্কিন হাক্কা, আল্লাহ প্রত্যেককে তার হক দিয়েছে, তো তোমার পারিবারিক যে হক আছে সে হকটা তোমাকে কিন্তু দিতে হবে, সেটা প্রত্যেক ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে, সব ক্ষেত্রে দিতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে একটা সুষ্ঠু জীবনযাপনের ক্ষেত্রে এইগুলো গুরুত্বপূর্ণ, এবং জেনজি বিশেষভাবে যারা এই ক্রাইসিসের মধ্যে ভুগছে, এবং আমরা হাড়ে হাড়ে অনুভব করি যে এই ক্রাইসিস তোমাদের তৈরি করা না, এই ক্রাইসিস কেউ একজন তৈরি করেছে, এবং এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার জন্য কন্টেম্পোরারি যে সমাধানগুলি সেটি অবশ্যই রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে, রিয়েল মানুষের সঙ্গে মেলামেশার মাধ্যমে, এবং পিতামাতাদেরকে অবশ্যই তাদের এরার সঙ্গে জেনজিকে মেলালে হবে না। জেনজি আপনার সময়টা সেই সময় আলাদা ছিল, সেই সময় এআই ছিল না, সেই সময় টেকনোলজি ছিল না, সেই সময় মোবাইল ছিল না। আজকে আমার অনেক মানুষই আছেন যাদের বয়স 50, 55, 60 বছর, তাদের স্ক্রিন টাইম দেখো আমি অবাক হয়ে যাই। 7 থেকে 8 ঘন্টা কি করে হতে পারে, আর কিভাবে তার ব্যক্তিগত জীবনে ইম্প্যাক্ট ফেলবে না এই সমস্ত জিনিস। আর এক্সেসিভ টেকনোলজির ব্যবহার সন্তানদের সামনে করা যাবে না। আলফা জেনারেশন, আমাদের যারা সন্তান হবে আলফা জেনারেশন, তাদের জন্য যে কি মাপে তারা সমস্যার মধ্যে পড়বে সেটা আলাদা বিষয়। এবং আমি তাদের ব্যাপারে বলি, আলফা জেনারেশন পৃথিবীতে আসার পরেই ও মোবাইলের ফ্ল্যাশ লাইট, মানে প্রথম ছবি আপলোড হচ্ছে ফেসবুকে আমার সন্তান হলো। তো এটা নিয়েও আমরা একটা ভিডিও তৈরি করবো, কেন ফেসবুকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া আপনি আপনার সন্তানদের ছবি, আপনার প্রিয়জনদের ছবি আপনি আপলোড দেবেন না। তো আমরা অনেক কিছু আলোচনা করলাম, এবং শেষমেশ আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই ভিডিওগুলি এডুকেশনাল কন্টেন্ট, এবং আমরা চাই সমাজে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, সেই কারণে কন্টেন্টগুলো তৈরি করি। আপনার রিয়াকশান, প্রত্যেকটা ভিউ আমরা কাউন্ট করি, এবং খুবই গুরুত্বের সঙ্গে এগুলোকে আমরা গুরুত্ব দিই। আপনারা যদি এগুলোকে ঠিকঠাক দেখেন তাহলে আমাদের কন্টেন্টের কোয়ালিটি আরও ভালো হবে। তাহলে কি করতে হবে? অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।